সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্মৃতির পাতায় অমলিন ডক্টর আব্দুল করিম স্মরণ অনুষ্ঠানে। আপনারা জানেন যে আজ 24শে জুলাই ডক্টর আব্দুল করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী এবং ডক্টর আব্দুল করিম সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। বাংলাদেশে যে কজন শিক্ষাবিদ আজীবন শিক্ষা অনুরাগী হিসেবে চর্চা করে গেছেন তার মধ্যে তিনি অন্যতম। বিশেষ করে বাংলাদেশের মধ্যযুগের ইতিহাসের দিকে যারা সবচেয়ে বেশি গবেষণা করছেন তিনি অন্যতম তাদের। আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তার সম্পর্কে কথা বলার জন্য। তারা বিভিন্ন সময় তার ছাত্র ছিলেন, কখনো তার সহকর্মী ছিলেন, একসঙ্গে কাজ করেছেন, তাকে দেখেছেন খুব ঘনিষ্ঠভাবে। তাদের কাছ থেকে শুনবো ডক্টর আব্দুল করিম সম্পর্কে। আমরা এও জানি যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং প্রফেসর এমেরিটাস হিসেবে তিনি সেখান থেকে অবসর গ্রহণের পর 2007-এর 24শে জুলাই মৃত্যুবরণ করেছেন। আমার পাশে আছেন আজকে বিষয়ে কথা বলার জন্য AM নাসির উদ্দিন, আপনারা সবাই তাকে চেনেন, তিনি সাবেক সচিব সরকারের। আছেন অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে অধ্যাপনা করতেন, এখন অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। প্রথমে একটু ছাত্রের কাছ থেকে শুনি। আপনি ছাত্রও ছিলেন, সহকর্মীও ছিলেন। জনাব নাসির উদ্দিন, তার যে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে যে তার যে অবদান, তার ব্যাপক সৃষ্টিশীল কর্মে তার নজির পাওয়া যায়। বিশেষ করে তার 76টি বই আমি যতটুকু জানি বাংলা ভাষাতেই প্রকাশিত হয়েছে, পাশাপাশি আরো অন্যান্য ভাষাতে তো, ইংরেজি ভাষাতে তো আছেই। মূলত তাকে আমরা কি জন্য সবচেয়ে বেশি স্মরণ করি? আমি তখন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব কাজ করছিলাম। দুপুরের দিকে ওনার মেয়ের জামাই আমার বন্ধু সৈয়দ মাহমুদুল্লাহ কাঁদতে কাঁদতে আমাকে ফোন করলেন যে আমার শ্বশুর আর নেই। আমি তো চট্টগ্রামের দিকে রওনা দিছি, সরকারি ব্যস্ততার কারণে আমি যেতে পারি না। স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন 7 বছর আগে। আমি প্রথমে ওনার রুহের মাগফিরাত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনাকে ক্ষমা করে দিকে। আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আমাদের শ্রদ্ধেয় মমিন চৌধুরী সাহেব আমাদের সাথে আছেন। ওনারা আরও এই ওনার লেখালেখির জীবনটা নিয়ে অনেক বলতে পারবেন। তারপরেও আমি বলি, ওনাকে আমি দেখেছি কেন মানুষ ওনাকে স্মরণ রাখে। ওনার মতো একজন জ্ঞান ও তাপস, জ্ঞান ও সাধক বলবো। ইতিহাসের বিশেষ করে মধ্যযুগের যে বাঙালি মুসলমানদের ইতিহাস, যে সোশ্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল, উনি যে ইতিহাসে যে ওনার অবদান, এটা শুধু পাক ভারত উপমহাদেশে নয়, পশ্চিমা বিশ্বেও কিন্তু এটা স্বীকৃত। পশ্চিমা অনেক ইউনিভার্সিটিতে ওনার বই পড়ানো হয়। আপনি তো নিজে বলেছেন যে 76টা না কটা বই দেখেছেন, প্রচুর। এবং আমি শুনেছি ওনার অনেক লেখা এখনো প্রকাশিত রয়ে গেছে। আমি শুধু বইয়ের কথা বলছি, কিন্তু ওনার লেখা আছে প্রায় ধরেন এই বিষয়ে 150-200-র উপরে। জি, আর ওনার আজীবন উনি লেখাপড়ার সাথে সম্পৃক্ত ছিলেন, গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন। জীবনের শেষ দিনটি পর্যন্ত উনি গবেষণার কাজে, লেখাপড়ার কাজে লাগিয়ে গেছেন। আমি শুধু একটা বাক্য বলবো, জাতির নিকটে, জাতির কাছে ওনার দায় উনি শোধ করে গেছেন। এখন জাতির দায়, ওনার দায় ওনার শোধ করা। উনি কড়ায় গন্ডায় আদায় করে গেছেন ওনার পাওনা জাতির কাছে, কড়ায় গন্ডায় জীবনে সবকিছু দিয়ে গেছেন ওনার গবেষণা এবং লেখাপড়ার কাছে। আমি ওনাকে, আমার সৌভাগ্য হয়েছে অতি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আপনি তো সরাসরি উনি, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় 1970 সালে, তখন উনি আলাউল হলের প্রভোস্ট ছিলেন। প্রভোস্ট হিসেবে দেখি, আনবিলিভেবল। উনার মতো একজন মহিরুহল বলবো আমি ইতিহাসের এবং শিক্ষক, জ্ঞান সমৃদ্ধ, কিন্তু প্রশাসক হিসেবে, প্রশাসক বলবো না, আমি বলবো যে ম্যানেজার হিসাবে হি ইউজ টু ম্যানেজ। এবং প্রভোস্ট হিসাবে উনি যে বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো চালাতেন, অবিশ্বাস্য রকম, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নাই। ছাত্রদেরকে উনি কিন্তু নিজে সন্তানের মতো ভালোবাসতেন। এটাই তো প্রকৃত শিক্ষকের, একদম সন্তানের মতো ভালোবাসতেন, পিতৃতুল্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় সম্ভবত 6 কি 7 জন শিক্ষক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর ইয়ার মল্লিক সাহেব চালু করেন। এই 6-7 জনের মধ্যে কিন্তু ডক্টর করিম সাহেব একজন, কিন্তু মাত্র 6-7 জন লোক দিয়ে মানে একেবারে শুরুর দিকে একটা পাহাড়ে জঙ্গলের মধ্যে কিন্তু ইউনিভার্সিটিটা চালু হয়। প্রফেসর করিম ও তখন থেকে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিনির্মাণের পরতে পরতে ডক্টর করিমের অবদান রয়ে গেছে, পরতে। হেন কোনো দিক ছিল না যেখানে ওনার বিচরণ ছিল, তার ছায়া নেই। আমরা অত্যন্ত ওনার সান্নিধ্য পেয়ে আমরা নিজেদের পিতার মতো শ্রদ্ধা করতাম, আমাদেরকে সন্তানের মতো উনি স্নেহ করতেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় ওনার কাছে আমরা দৌড়ে যেতাম।
উনি একদম অত্যন্ত আপন হিসাবে টেনে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করতেন। আমি একটু ডক্টর আব্দুল মঈন যদি আপনার কাছে আসে, যে একটি কথা জন নাসিরউদ্দিন বলছিলেন যে তিনি তার দায় শোধ করে গেছেন, এখন জাতির দায়িত্ব হচ্ছে তাদের দায়টি শোধ করা। আমরা জানি যে আমাদের এখানে আসলে গুণীর কদর খুবই কম। আজকে দেখেন এরকম একজন গুণী মানুষ, তার স্মৃতি হয়তো আমরা স্মরণ করছি, কিন্তু যে অর্থে যে মাপে এটি হওয়ার কথা তার সম্পর্কে ইতিহাসের এরকম একজন অন্বেষণ ধর্মী মানুষ, সেটি কি আমরা কি দায় কি শোধ করছি? আপনি নিজেও একজন ইতিহাসের অধ্যাপক, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে প্রফেসর করিমের মতো একজন ইতিহাসবিদ বলা যেতে পারে একটা বিরল প্রজাতির জ্ঞান তাপস, এবং ইতিহাসের বিভিন্ন শাখায় যে তার পদচারণা, এটাই বিরল। আমি তারকে পেয়েছি আমার শিক্ষক হিসেবে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় 4 বছর অনার্স এমএতে, এবং সেখান থেকেই সেটা 1956 থেকে 60 পর্যন্ত। তারপরে 60-এর পর থেকে সহকর্মী হিসেবে পেয়েছি। আপনি নিজে পাশ করে আবার হয়তো বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন? সাথে সাথেই জয়েন করেছি আমি। এবং এক কথায় বলতে পারি যে দুজন শিক্ষক আমার জীবনকে আমার প্রবাহিত করার জন্য সাহায্য করেছেন, এবং প্রফেসর করিম তার মধ্যে একজন, আরেকজন হচ্ছেন প্রফেসর আহমদ হাসান দানি। এবং এদের প্রেরণায় আমি শিক্ষকতার দিকে আমার মানসিকতা গড়ে উঠেছে। সেই প্রথম বর্ষ থেকে প্রফেসর করিমকে আমরা যদি বলি যে একজন সাধারণ ঐতিহাসিক বললে কথাটা ঠিক। তার বিশেষত্বের দিকটি কোনটি? অসাধারণ। একটি আমরা শুধু বলি যে মধ্যযুগে মুসলমানদের অবদান, সেটি, কিন্তু ওনার মুদ্রার ব্যাপারেও অনেকটা বড় গবেষণা আছে। শুধু মুদ্রা না, তিনি মুদ্রা তত্ত্বে বিশেষজ্ঞ, লিপি তত্ত্বে বিশেষজ্ঞ, এবং তার কর্পাস অব দি কয়েন্স অব দি মুসলিমস অব বেঙ্গল এখনো এটা একটা আকর, গবেষণার আকর গ্রন্থ। তার কর্পাস অব দি অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ইনস্ক্রিপশনস অব বেঙ্গল, তার মধ্যে আরবি ফার্সির তার যে জ্ঞান, এবং সেই জ্ঞান এইসব ভাষার উপরে যদি একেবারে খুবই দখল না থাকে তাহলে তো এই গবেষণা করা। দখলটা তার হয়েছে বিকজ তখনকার যে নিউ স্কিম মাদ্রাসার ছাত্র তিনি, সেখান থেকে ইন্টারমিডিয়েটের দিকে এসছেন, এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছেন, এবং আরবি ফার্সির ভাষার প্রতি তার একটা গভীর ব্যুৎপত্তি ছিল, যার ফলে মধ্যযুগের ইতিহাসের মূল সূত্রগুলো তিনি একেবারে বিশ্লেষণ করে বের করে বিভিন্ন তার লেখার মধ্যে প্রকাশ করেছেন। এবং উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে বলা যেতে পারে যে ইতিহাস চর্চার জন্যই যেন তিনি বেঁচে আছেন। উপাচার্য হিসেবে কাজ করেছেন, প্রশাসনিক কাজের দায়িত্বে ছিলেন, সেটা 90s এর শুরুর দিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। কখনোই তার এই গবেষণাটা তিনি কখনো ছাড়েননি, বন্ধ করেন না। জীবনের শেষ দিকে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে সিনিয়র ফেলো হিসেবে ওখানে 2 বছর ছিলেন, 3 বছর ছিলেন, এবং এই 3 বছরে বাংলার মোগল যুগের ইতিহাসের 2 খণ্ড, বেশ বিশাল 2 খণ্ডে ইতিহাস লিখে গেছেন। এবং আরেকটা যেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে আমরা বাংলা পিডিএ যখন তৈরি করি, তিনি অনেকগুলো 2000 থেকে চ্যাপ্টার তিনি করেছেন, দেখলাম 4-এর মধ্যে প্রফেসর করিম প্রায় শতাধিক এন্ট্রি ওনার দেখলাম, সেই তালিকাটি তার এর মধ্যে আছে। এবং মানে তাকে আমরা যখনই, আমি ওটা সম্পাদনার সাথে জড়িত ছিলাম, এবং যখনই কোনো টপিক পাঠাতাম যে স্যার এটা আপনাকে লিখতে হবে, এশিয়াটিক সোসাইটি থেকে হয়েছিল, এশিয়াটিক সোসাইটি থেকে, এবং স্যারে আমার মনে হয় যে 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই লেখা চলে আসতো। তারপরে সবই তো তার নখদর্পণে টেলিফোনে বলতেন, মমিন তুমি একটু দেখে দিও।
তাও কিন্তু বলতেন যে আমি খুব তাড়াহুড়া করে দিলাম, তুমি একটু দেখে দিও। দেখে দেওয়ার কিছু ছিল না, কারণ এই যেসব ব্যাপারে তার গবেষণা সেটা একেবারে আত্মস্থ করেছিলেন তিনি। আমি আপনার কাছে আবার আসবো, বিশেষ করে আজকালকার প্রজন্ম কি এই ইতিহাসের এই দিকগুলোর প্রতি খুব আগ্রহী? আজকালকার প্রজন্মের যেটা বা এত মানে পরিশ্রম করে ইতিহাস খুঁজে বের করার কঠিন যেটা, সেটা হচ্ছে এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো এখনকার যারা ছাত্র জেনারেশন পড়তে চায় না, মোটেও নতুন করে শেখারও তাদের আগ্রহ। আমি আসছি আপনার কাছে। আপনি তো তার এলাকা, মানে তার চট্টগ্রাম এলাকারই মানুষ, আপনি জানেন যে তার বিভিন্ন কর্মকাণ্ড চট্টগ্রাম জুড়ে, বাঁশখালীতেও তার একটা প্রতিষ্ঠানও আছে সম্ভবত, যে উপকূলীয় কলেজ টলেজ শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তারও আরো ইচ্ছা ছিল আরো অনেক কিছু করা, একটা হাসপাতাল করার খুব তার আগ্রহ ছিল, আমরা যতটুকু জানি। সব মিলিয়ে তার স্মৃতিটা চট্টগ্রামে কিভাবে আছে আপনার কি মনে হয়? বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতখানি, যে বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এমেরিটাস ছিলেন, বিশ্ববিদ্যালয়ে কতখানি তাকে স্মরণ করে? একটু একটা কথা আপনার রেফারেন্স দিয়ে শুরু করি। ওই যে আপনি যে গুণীজনকে কদর সম্মান দেওয়া, দেখেন প্রফেসর আব্দুল সালাম পাকিস্তানের ফিজিক্সের উপর যখন নোবেল প্রাইজ পেলেন, এই প্রফেসর করিম কিন্তু ওনাকে বাংলাদেশে দাওয়াত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিএসসি ডিগ্রি সম্মানজনক অনারারি ডিএসসি ডিগ্রি দিয়েছিলেন। গুণীজনকে কদর করার যে একটা বিষয় আপনি বললেন, এই জন্য এটা উদাহরণ কিন্তু উনি সৃষ্টি করেছেন। একটা বিষয় মনে রাখতে, ওনাকে যারা কাছের থেকে দেখেছেন তারা জানেন, এবং ওনার সম্পর্কে যারা জানেন তারা জানেন, উনি অতি সাধারণ পরিবারে ওনার জন্ম। অনেক স্ট্রাগল করে কিন্তু উনি গ্রাম থেকে শহরে, যে বাঁশখালী একটা অজপাড়া গায়ে ওনার জন্ম, অতি সাধারণ পরিবারে অনেক কষ্ট করে উনি লেখাপড়া শুরু করেছিলেন, করে ঢাকা পর্যন্ত এসেছেন। উনি দুটো পিএইচডি করেছেন, প্রথমটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। সে আমলে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি আদর দেওয়া হতো কিনা, খুব রেয়ার ছিল। ঢাকা ইউনিভার্সিটি পিএইচডি করেছেন হিস্ট্রিতে। পরে উনি লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ দ্বিতীয় মুর্শিদ কুলি খানের উপর, এটার উপর পিএইচডি করেছেন। উনার এই যে সাধারণ পরিবারে জন্ম নিয়ে আমাদের অনেকে দেখবেন যখন বড় হয়ে যায় তখন আর ওই সাধারণের সাথে যোগাযোগ রাখে না। উনাকে দেখেছি সম্পূর্ণ ব্যতিক্রম, চাল চলার অত্যন্ত সাধারণ এবং সাদাসিধে, গ্রামের সাথে ওনার নারীর সংযোগ। যেই পরিবেশ থেকে উনি উঠে এসছেন সেই পরিবেশকে উনি ধারণ করে রেখেছিলেন আমৃত্যু। বাঁশখালীতে উনি কলেজ করেছেন, ডিগ্রি কলেজ, স্কুল করেছেন, ইভেন হাটাজারি কলেজটা যখন হয় এখানে কিন্তু ওনার অবদান আছে। আমরা একটা মনে রাখি, উনি ছিলেন একজন, আমি বলবো যে ভবিষ্যৎ দ্রষ্টা, ভিশনারি লোক। ওনার পরামর্শে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ফেরত যাইনি। যেদিন আমি সচিব হই, তথ্য মন্ত্রণালয়ের সচিব হই 2004 সালের 26 এপ্রিল, আমার প্রথম দুজনের কথা মনে পড়েছে, আমার পিতা এবং প্রফেসর আব্দুল করিম। হাউ প্রফিটিক হি ওয়াজ, অতি সাধারণ চলাফেরা করতেন। একবার উনি যখন ভাইস চ্যান্সেলর থেকে রিটায়ার করলেন, ওনার সাথে দেখা করতে গেছি চিটাং হিলভিউ হাউজিং সোসাইটিতে ওনার বাসা। তখন হিলভিউ হাউজিং সোসাইটিতে বেশি ঘর বাড়ি হয় নাই, পাহাড়ের মাঝখানে ওনার একটা লেভেল করে বাড়ি টাড়ি করেছে, কয়েকটা বাড়ির মধ্যে ওনারটা। বিশ্বাস করেন, আমি যাওয়ার পরে আমি 5 মিনিট তাকিয়ে থাকলাম এই বাড়িটার প্রতি। ওনার মেইন দরজা একটা টিন দিয়ে দরজা লাগাইছে, মেইন ডোর, ঘরের মেইন ডোর যেটা এন্ট্রি ডোর, একটা টিন দিয়ে, পুরানো টিন দিয়ে রং টং দিয়ে দরজা লাগাইছে। আমি বললাম যে এইজন জ্ঞান ও তাপস, ওনার মতো একজন বেনিয়ান বটবৃক্ষ, এই যে ওনার বাড়ি এরকম। আর একটা জিনিস দেখবেন, উনি তো খুব প্রচার বিমুখ ছিলেন, কিন্তু ওনাকে ডক্টর করিমকে মানুষ আবিষ্কার করেছে ওনার মৃত্যুর পরে ওনার কর্মের মধ্য দিয়ে ওনার জীবদ্দশায় কিন্তু আমি একটু আসছি আপনার কাছে। অধ্যাপক মুমিন চৌধুরী, আপনার কি মনে হয় যে ওনার যে ইতিহাস চর্চা, সেটির ধারাবাহিকতায় এখন চর্চাটি কোন অবস্থায় আছে, বা ভবিষ্যৎ প্রজন্ম এই নিয়ে আর কোনো কি অগ্রসর হচ্ছে? আপনারা যারা ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন তারা কি, প্রফেসর করিম যে আশাটি করছিলেন এই ইতিহাসগুলো আরো সবার মধ্যে যাবে, এমন একজন ব্যক্তিত্ব যাকে আমি বলবো অনুকরণীয়, অনুসরণীয় অবশ্যই বর্তমান প্রজন্মের, কিন্তু যারা তাকে দেখেনি বুঝতে পারবে না। আমরা যাকে ঘনিষ্ঠভাবে দেখেছি, শিক্ষক হিসেবে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সলিমুল্লাহ হলের হাউস টিউটর ছিলেন, একটা সাধারণ জীবনযাপন করতেন। এখান থেকে তিনি 66 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন হলো, ওখানে চলে গেলেন। কিন্তু
ওখানে যাওয়ার পরও খুব একটা বৈষয়িক দিকে তার কোনো দিন আমি বলছেন যে ওনার বাড়ির দরজাটি টিনে। হ্যাঁ, এবং আমি সে কথাটাই বলছি যে 2001 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি জয়েন করলাম, তখন আমার প্রথম মনে হলো যে দুজন শিক্ষকই তো আমার জীবনকে গড়েছেন, একজন করিম, আরেকজন তো তখন বেঁচে আছেন কিন্তু পেশোয়ারে, পাকিস্তানের পেশোয়ারে, ইসলামাবাদে থাকতেন তখন ডক্টর দামি। তো আমি প্রথম মাসের বোধহয় চট্টগ্রামে গেলাম, গিয়ে প্রথম আমার কাজ হলো সকালবেলা গাড়িটি নিয়ে আমি তার বাসায় গেলাম। নিচ থেকে আমি ওই সেই টিনের দরজাই, খুব একটা ইমপ্রুভ কিছুই করেনি। উনি বেরিয়ে আসলেন গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, উনি আমাকে দেখে একদম জড়িয়ে ধরলেন। আমি বললাম যে স্যার, আমি আমার একজন শিক্ষকের কাছে প্রথম সালাম করে তারপরে উপাচার্য হিসেবে কাজ করব, আপনার দোয়া নিতে এসছি। উনি আমাকে ছাড়ছেন না বুক থেকে, এবং তার এই যে সান্নিধ্যটা আমি সারা জীবন পেয়েছি। জীবনের শেষে তিনি তার নিজের আত্মজীবনী দুটি সংখ্যা, দুই খণ্ডে প্রকাশ করেছেন। এটা খুব বেশি প্রচার লাভ করেনি, কিন্তু এর মধ্যে তার জীবন দর্শন সবই আছে সেখানে। তার আপনি একটু বইগুলোর নাম বলবেন? এবং সমাজ ও জীবন, আত্মজীবনী। আব্দুল করিম, এটা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে 2007 সালে। আচ্ছা আচ্ছা, এটা কি বাজারে পাওয়া যায় এখন? হ্যাঁ, বাজারে পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যাবে। এবং ওনার ছেলে আমার কাছে পাঠিয়েছিলেন। তো এই 2 খণ্ড পড়ে আমার কাছে মনে হয়েছে যে বিংশ শতাব্দীর প্রথম থেকে যদি পুরো শতাব্দীটাই যেন এর মধ্যে তার আত্মজীবনী। আপনার কি মনে হয় যে তার স্মৃতি, তার কর্ম, এগুলো ধরে রাখার জন্য আমাদের এখন কি করা উচিত? অনেক লোকের জন্য দেখি যে স্মৃতি পরিষদ হয়, অনেক কিছু হয়, কিন্তু এক্ষেত্রে এমন কোন উদ্যোগ আমার চোখে পড়ে নাই। ওনার মৃত্যুর পরে মাসখানেক পরে চট্টগ্রামের লোকজন একটা বই বেরিয়েছে, অগ্রপ্রতীক নামে একটি সংকলন করেছে, সবার লেখা নেই। আমি আর কিছু হয়নি। এখন এটা ওই পূর্বকোণের যিনি ইউসুফ চৌধুরী ছিলেন, তিনি তার উদ্যোগেই এই সমস্ত জ্ঞানী তাপসদের যদি স্মৃতি আমরা ধরে রাখতে চাই, জাতি বরং উপকৃত হবে। ওনার কিন্তু আমাদের কাছ থেকে পাওয়ার আর কিছুই নেই, এক মাগফিরাত কামনা করা ছাড়া। কিন্তু ওনার যে অবদান, তার থেকে জাতির কিন্তু অনেক কিছু পাওয়ার আছে। এবং ওনার স্মৃতি যদি তার এই যে সৃষ্টিগুলোকেও যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য চর্চার মধ্যে রাখি, অনেক কিছু। আরেকটা জিনিস আমি দেখেছি ওনার মধ্যে, ওনার যে আত্মীয় স্বজন যারা গরিব ছিলেন, উনি ইভেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক পিয়ন দেখেছি, ওনার আত্মীয়, নিকট আত্মীয় পরিচয় দিতেন, আমার চাচাতো ভাই, আমরা ভাতিজা। এই যে দেখেন, উনি ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু একজন পিয়নকে আমার চাচাতো ভাই বলতে কিন্তু উনি কোন রকম পরিচয় দিতে, এইটা কিন্তু আমাদের মধ্যে জিনিসটা এগুলো বড় মাপের মানুষ। আর দ্বিতীয় আপনি দেখবেন কোন রাজনৈতিক দলাদলিতে আমি ওনাকে অনেক দেখি নাই। উনি ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ সব ধরনের পোস্ট হোল্ড করেছেন, রাজনৈতিক দলাদলি। আরেকটা বিষয়, ওনার ধর্মীয় মূল্যবোধ, উনি ছিলেন একজন নিবেদিত প্রাণ খাঁটি মুসলমান, একদম অত্যন্ত খাঁটি মুসলমান হিসাবে বিবেচনা করা যায়। আল্লাহ এই রমজানের দিনে আমি এই কথাটা বিশেষ করে মনে করছি, যে বারবার করে এই কথাটা আমার মনে পড়ছে। একদম ওনার প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু দেখবেন যে ইতিহাস যিনি মুসলমানদের দিয়ে লিখলেন কেন, এটা আমার একটা বিশ্বাস যে উনি ওই ধর্মীয় মূল্যবোধের কারণে ওনার নিজস্ব। এটা ছাড়াও এই দিকটা কিন্তু আমাদের উন্মোচিত হয়নি খুব একটা। উনি যে জায়গায় ইতিহাসের গবেষণাটি করেছেন, মধ্যযুগের মুসলমানদের যে অবদান, এই জিনিসগুলো কিন্তু খুব একটা ওনার আগে মনে হয় না খুব বেশি। এটা বলা যেতে পারে যে উনি এই মধ্যযুগীয় মুসলমানদের ইতিহাসের পথ প্রদর্শক। আপনার কি মনে হয় ভবিষ্যৎ তার কর্মকাণ্ড, তার সৃষ্টি বাঁচিয়ে রাখার জন্য কি করা দরকার? এটা আমাদের দেশের দুর্ভাগ্য আর কি। ডক্টর শহীদুল্লাহ তো এখানে ছিল, তার মতো একজন জ্ঞান তাপস বিরল। কিংবা চট্টগ্রামে আব্দুল করিম সাহিত্য বিশারদ, সেই তার কথা আমরা স্মরণ করি, বা আমরা স্মরণ করি, ওই মৃত্যু দিবস আসলে স্মরণ করি।
আর এমনি ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার অবদান বা স্মরণ করি আমরা, কিন্তু বিদ্বৎ সমাজ যারা তাকে বোঝে তারা নিশ্চয়ই স্মরণ করে। এশিয়াটিক সোসাইটি থেকে আমরা তাকে ফেলো হিসেবে সর্বোচ্চ সম্মান এশিয়াটিক সোসাইটি যেটা দিতে পারে সেটাও দিয়েছে। সুতরাং সেই দিক থেকে বিদ্বৎ সমাজ তাকে কোনোদিনই ভুলবে না। আরেকটা যেটা উনি বললেন যে উনি খাঁটি মুসলমান ছিলেন জীবনযাত্রায় সব দিকেই, কিন্তু তার লেখার মধ্যে তার কোনো ইসের প্রকাশনের মধ্যে কোনো গোঁড়ামি কখনো ছিল না। একজন উদারপন্থী মুসলমান ছিলেন। তার রচনা গ্রন্থাদির মধ্যে, তার প্রবন্ধাদির মধ্যেই তিনি বেঁচে থাকবেন এবং তিনি সমাদৃত হবেন। সুপ্রদর্শক, আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ ইতিহাস একদিন তার যথাযথ কর্মকাণ্ডের সৃষ্টির মূল্যায়ন অবশ্যই করবে। একটি কথা আছে ইতিহাসে যে জাতি তার ইতিহাসের প্রকৃত মূল্যায়ন করে না, বা বীরদের বা সত্যিকারের গুণী মানুষের কদর করে না, সে জাতি নিজেও কোনোদিন বিশ্ব দরবারে সম্মানিত হয় না। আজকে আমরা দেখি যে এরকম মহাপুরুষ যারা নিজের জীবনটি জ্ঞানের পেছনে ব্যয় করে গেছেন, যেটি বলছিলেন আজকে সমাজে, তারা এত সাধারণ জীবনযাপন করতেন এবং এত উদারপন্থী মানুষ ছিলেন সামগ্রিক অর্থে জীবন আচরণে। সেই বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেকের জন্য পাথেয়। আজকে আমরা যখন ভোগবাদী সমাজে দেখি মানুষ অর্থের পিছনে ছুটছে, শিক্ষার পিছনে নয়, জ্ঞানের পিছনে নয়, কিন্তু যারা জ্ঞান ও তাপস ছিলেন তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলো যদি অন্তত আমরা সবার কাছে সহজলভ্য করতে পারি, তাহলে হয়তো কিছু মানুষকে আমরা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আজকের এই দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।